ভিডিওর শুরুতেই বলে রাখি, ফরেক্স একটি ঝুঁকিপূর্ণ ব্যবসা। এখানে আপনার বিনিয়োগের কিছু অংশ অথবা সম্পূর্ণই হারাতে পারেন। তাই ফরেক্স সম্পর্কে সঠিকভাবে না জেনে অথবা না শিখে বিনিয়োগ করবেন না। দ্বিতীয় হচ্ছে, যদিও আমি এই ভিডিওটি বাংলা ভাষায় তৈরি করছি, তবুও ফরেক্স করার আগে আপনাকে জেনে নিতে হবে আপনি যেখানে অবস্থান করছেন সেখানে ফরেক্স বৈধ কিনা। আজকে আমাদের আলোচনার বিষয় হচ্ছে টেকনিক্যাল অ্যানালাইসিস। টেকনিক্যাল অ্যানালাইসিসের অনেকগুলো পার্ট রয়েছে, তার মধ্যে আজকে আমরা বোঝার চেষ্টা করব সাপোর্ট এবং রেসিস্ট্যান্স কি। সাপোর্ট রেসিস্ট্যান্স কিভাবে কাজ করে এবং সাপোর্ট রেসিস্ট্যান্স দেখে আপনি কিভাবে বাই এবং সেল করার সিদ্ধান্ত নেবেন। আমরা যখন ফরেক্স ট্রেডিং করি সেই ক্ষেত্রে আমরা মূলত তিন ধরনের অ্যানালাইসিস করে থাকি। এক হচ্ছে টেকনিক্যাল অ্যানালাইসিস, দুই ফান্ডামেন্টাল এবং তিন হচ্ছে সেন্টিমেন্টাল অ্যানালাইসিস। আমি আজকের এই ভিডিওর কোনো এক পর্যায়ে এটা নিয়েও আলোচনা করব যে আপনার কোন ধরনের অ্যানালাইসিসের প্রতি সবথেকে বেশি গুরুত্ব দেওয়া উচিত। আমরা যদি ফরেক্সটাকে বিজনেস হিসেবে নিতে চাই সেই ক্ষেত্রে এই প্রত্যেকটা বিষয় সম্পর্কে আমাদের সঠিক ধারণা থাকতে হবে, অন্যথায় ফরেক্সটা বিজনেস না হয়ে যাবে অনেকটা গেমলিং টাইপের। আমরা আসলে এখানে গেমলিং করব না, আমরা সঠিকভাবে জেনে বুঝে ফরেক্সটা বিজনেস হিসেবে করার চেষ্টা করব। তাই আমি চেষ্টা করব এই প্রত্যেকটা বিষয়ের উপরে ধারাবাহিকভাবে ভিডিও দেওয়ার জন্য। তাই আমার এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে রাখবেন, যাতে পরবর্তী ভিডিও আপলোড করার সাথে সাথেই নোটিফিকেশন আকারে পেয়ে যান। তো বেশি কথা বাড়াবো না, চলুন কম্পিউটার স্ক্রিন থেকে দেখিয়ে দিচ্ছি কিভাবে সাপোর্ট রেসিস্ট্যান্স খুঁজে বের করতে হয়। তাহলে আসুন আমরা একটু বোঝার চেষ্টা করি সাপোর্ট এবং রেসিস্ট্যান্স জোন কি, এবং সাপোর্ট রেসিস্ট্যান্স জোন দেখে আমরা কিভাবে বাই এবং সেল করার সিদ্ধান্ত নিতে পারি। তো আপনারা দেখতে পাচ্ছেন যে মার্কেটটা যখন এই দিক থেকে নিচের দিকে নামছিল, এটা একটা ক্লিয়ার একটা বেয়ার ট্রেন্ড অথবা আমরা ডাউন ট্রেন্ড বলতে পারি। এটা একটা ক্লিয়ার ডাউন ট্রেন্ড ছিল। ডাউন ট্রেন্ডে মার্কেটটা যখন আসছিল, অর্থাৎ এই ট্রেন্ড দিয়ে যখন মার্কেটটা আসছিল, মার্কেট ক্লিয়ার এই দিক থেকে আসছে, কোথাও কিন্তু প্রাইজে বাধা পাচ্ছে না, অর্থাৎ মার্কেট সুরসুর করে নিচের দিকে নেমে যাচ্ছে। কিন্তু আপনারা একটু লক্ষ্য করলেই দেখবেন মার্কেটটা এই জায়গাটায় এসে মার্কেটটা এই জায়গাটায় এসে কিন্তু একটা নির্দিষ্ট এরিয়ার ভিতরে কিন্তু ঘোরাফেরা করছে, অর্থাৎ মার্কেটটা এই দিকটায় এসে কিন্তু বারবার একই জায়গায় হিট করে একটা নির্দিষ্ট এরিয়ার ভিতরে ঘুরতেছে। তো এই যে নির্দিষ্ট এরিয়ায় মার্কেট একের অধিকবার একই জায়গায় টাচ করতেছে এবং ওই এরিয়াটা ভাঙতে পারতেছে না, এই এরিয়াগুলোকেই আমরা বলে থাকি সাপোর্ট এবং রেসিস্ট্যান্স জোন। তো মার্কেট যখন সাপোর্ট হচ্ছে যে মার্কেট যেই প্রাইজে মার্কেট ট্রেড করে, অর্থাৎ যেই প্রাইজে মার্কেট ট্রেড করে ঠিক তার নিচে যেই অংশগুলো বাধাপ্রাপ্ত অংশগুলো থাকে সেই এরিয়াটাকে আমরা সাপোর্ট এরিয়া বলে থাকি, এবং মার্কেট যেই প্রাইজে ট্রেড করে তার উপরে যেই এরিয়াগুলো বাধাপ্রাপ্ত হয়ে থাকে আমরা সেই এরিয়াগুলোকে রেসিস্ট্যান্স জোন বলে থাকি। বিষয়টা আরেকটু ক্লিয়ার করে বলি আপনাদেরকে। দেখুন মার্কেটটা এই মুহূর্তে ট্রেড করতেছে, আমরা বোঝানোর স্বার্থে বলছি যে মার্কেট এই মুহূর্তে 1.056 এই এরিয়াতে ট্রেড করতেছে। তাহলে মার্কেটের এই এরিয়া এই প্রাইজের ঠিক নিচের অংশ হচ্ছে এই দিকগুলো, তাই না? তাহলে এই এরিয়াতে যদি মার্কেট যেই জায়গাগুলো বাধাপ্রাপ্ত হবে, অর্থাৎ মার্কেট একের অধিকবার যেই জায়গাগুলো টাচ করবে কিন্তু ভাঙতে পারবে না, সেই জায়গাটাকে আমরা বলবো সাপোর্ট জোন। এবং মার্কেট যেই এরিয়াতে ট্রেড করতেছে তার উপরে যেই বাধাপ্রাপ্ত স্থানগুলো থাকবে, যেখানে মার্কেট একের অধিকবার টাচ করবে কিন্তু ভাঙতে পারবে না, ওই জায়গাগুলোকে আমরা বলবো রেসিস্ট্যান্স জোন। তো আমি মনে করি আপনারা বুঝতে পেরেছেন। তো যদি কোনো কিছু বুঝতে না পারেন অবশ্যই ভিডিওর কমেন্ট বক্সে কমেন্ট করুন, আমি চেষ্টা করব সেটা ক্লিয়ার করার। তো আমরা বুঝতে পারলাম যে মার্কেট যেই প্রাইজে ট্রেড করে তার উপরের বাধাপ্রাপ্ত স্থানগুলোকে আমরা বলে থাকি রেসিস্ট্যান্স জোন, এবং যেই প্রাইজে ট্রেড করে তার নিচের বাধাপ্রাপ্ত স্থানগুলোকে আমরা বলে থাকি সাপোর্ট জোন। এর আগেও বলেছিলাম যে মার্কেট একের অধিকবার যেই জায়গাগুলোকে টাচ করে সেইটা হয় একটা সাপোর্ট জোন, মানে স্ট্রং। মার্কেট যতবার একটা জায়গাকে টাচ করবে এবং ভাঙতে পারবে না, ওই জায়গাটা তত স্ট্রং একটা সাপোর্ট জোন হিসেবে তৈরি হবে। এবং এক দ্য সেম টাইম আপনার উপরের ক্ষেত্রেও এই জিনিসটা প্রযোজ্য। যখন আপনার রেসিস্ট্যান্স জোন মার্কেট একের অধিকবার টাচ করবে কিন্তু ওই লেভেলটা ভাঙতে পারবে না, তখন আমরা ওটাকে বলি একটা স্ট্রং রেসিস্ট্যান্স জোন। আপনারা যদি একটু লক্ষ্য করেন তাহলে এখানে দেখতে পারবেন যে মার্কেট
এই নির্দিষ্ট একটা প্রাইজে এসে বারবার কিন্তু রিয়েক্ট করছে, অর্থাৎ বারবার রিভার্স প্যাটার্ন করতেছে। দেখেন এইখানে মার্কেট আসছে, সাপোর্ট পেয়ে মার্কেট আবার চলে গেছে উপরে, ঠিক এইখানে গিয়ে মার্কেট রেসিস্ট্যান্স পেয়ে আবার চলে আসছে নিচে, এইখানে সাপোর্ট পেয়ে আবার উপরে যে আবারও ভাঙার চেষ্টা করে পারে নাই, আবারও উপরে চলে গেছে, নির্দিষ্ট একটা এরিয়ার আশপাশ থেকে আবারও ব্যাক করছে এবং সাপোর্টের নির্দিষ্ট একটা এরিয়া থেকে আবারও চলে গেছে। এই জায়গাটায় একটু মার্কেট এখানে একটা ফলস ব্রেকআউট বা এই টাইপ কিছু ঘটছে। তো এইগুলো নিয়েও ব্যাখ্যা করব যে কেন এরকমটা হয়, কিভাবে আমরা বুঝবো যে কোনটা ফলস ব্রেকআউট ইত্যাদি। তবে আজকে এগুলো নিয়ে আলোচনা করতেছি না, এগুলো নিয়ে আলাদা ভিডিওই করা যাবে। তো যেহেতু আজকে আমার ভিডিওর টপিক হচ্ছে সাপোর্ট এবং রেসিস্ট্যান্স জোন, এবং আপনি কিভাবে এই জোনগুলো খুঁজে বের করবেন সহজে এবং বাই এবং সেল করার সিদ্ধান্ত নেবেন সেই বিষয়ে। তো আপনি দেখুন, লক্ষ্য করুন, আবারও কিন্তু রেসিস্ট্যান্স জোন থেকে সাপোর্টে মার্কেট ফিরে আসছে, সাপোর্ট থেকে আবারও চলে গেছে, আবারও সাপোর্টে আসছে, আবারও রেসিস্ট্যান্সে চলে গেছে, আবারও সাপোর্টে আসছে, আবারও রেসিস্ট্যান্স চলে গেছে। তাহলে একদম ক্লিয়ার একটা প্যাটার্ন কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন যে মার্কেট নির্দিষ্ট একটা এরিয়ায় বারবার ঘুরপাক খাচ্ছে। তো এই জায়গাগুলোকেই আমরা বলি সাপোর্ট এবং রেসিস্ট্যান্স জোন। আপনি যখন এই সাপোর্ট এবং রেসিস্ট্যান্স, এটাকে আবার সাইডওয়ে মার্কেটও বলা হয়, অনেকে এটাকে সাইডে, অনেকে না, সবাই এটাকে সাইডওয়ে মার্কেটও বলে। তো সাইডওয়ে মার্কেটে আপনি এখানে কিন্তু খুব সুন্দরভাবেই আপনি বাই এবং সেল করার সিদ্ধান্ত নিতে পারেন। যখন দেখছেন যে মার্কেট একটা নির্দিষ্ট এরিয়াতে ঘুরপাক খাচ্ছে, তখন আপনি দেখলেন যে এখানে আসলো মার্কেট, এখান থেকে আবার উপরে সাপোর্ট জোন না ভেঙে উপরে আবার চলে যাচ্ছে, আপনি অনায়াসে এখানে একটা বাই এন্ট্রি নিতে পারেন। এবং রেসিস্ট্যান্স জোনে গেল, যাওয়ার পরে আপনি ওয়েট করলেন, যে দেখলেন যে না, রেসিস্ট্যান্স জোনের উপরে ক্যান্ডেল বানাইলো না, সে রেসিস্ট্যান্স জোনের নিচে ক্যান্ডেল করলো, দেন আপনি অনায়াসে একটা সেল এন্ট্রি নিতে পারেন। সেল এন্ট্রি নিলে আপনার টার্গেট হবে নেক্সট সাপোর্ট লেভেল। সাপোর্ট লেভেলে এসে আপনি আবার ওয়েট করলেন যে মার্কেট সাপোর্ট লেভেল ব্রেক করে কিনা, অর্থাৎ এইখানে ব্রেক করলো কিনা, আমরা এই জিনিসটাকে ইন্ডিকেট করব যে মার্কেট ক্যান্ডেল কোথায় করলো, ক্যান্ডেল কি এই সাপোর্ট জোনের নিচে করলো না উপরে করলো। আপনারা লক্ষ্য করলে দেখতে পাবেন এটা কিন্তু ক্যান্ডেলটা কিন্তু উপরে করছে, দ্যাটস এ মার্কেটটা আবারও ব্যাক করবে। সো এইভাবে কিন্তু অনায়াসে আপনি সাপোর্ট এবং রেসিস্ট্যান্স জোন দেখে বাই এবং সেল করার সিদ্ধান্ত নিতে পারেন। এখন এই জায়গায় একটা প্রশ্ন আসবে নতুনদের ক্ষেত্রে। আমি তো সবসময় বলে থাকি আমার ভিডিওগুলো সম্পূর্ণ নতুন ট্রেডারদের জন্য। যদি কোনো অভিজ্ঞ ট্রেডার থেকে থাকেন তাহলে আসলে আপনার জন্য এই ভিডিওটা না, নতুন ট্রেডারদের জন্য। তো নতুন ট্রেডাররা এখানে অনেক সময় একটা ভুল করে থাকে, অথবা যারা এই টিউটোরিয়াল তৈরি করে তারাও এই বিষয়গুলো ব্যাখ্যা করে না। তো সেটা হচ্ছে যে সাপোর্ট আর রেসিস্ট্যান্স জোন কিন্তু নির্দিষ্ট একটা এই হরিজন্টাল লাইন না, ওকে। অর্থাৎ আপনি এই 1 পিক্সেল 2 পিক্সেল 3 পিক্সেল দিয়ে একটা লাইন ড্র করলেন, সাপোর্ট কিন্তু ওই নির্দিষ্ট একটা লাইন না। আমি আবারও বলছি, সাপোর্ট হচ্ছে একটা জোন, অর্থাৎ একটা নির্দিষ্ট জায়গা নিয়ে, একটা নির্দিষ্ট এরিয়া নিয়ে, একটা নির্দিষ্ট এলাকা নিয়ে একটা সাপোর্ট তৈরি হয়, অথবা একটা রেসিস্ট্যান্স লেভেল তৈরি হয়। সেই ক্ষেত্রে আপনি একটা 1 পিক্সেল লাইন ড্র করলেন, 2 পিক্সেল 3 পিক্সেল ড্র করার পর একটু লাইনটা ভাঙলো, আর আপনার নতুন ট্রেডাররা বুঝলো এই তো সাপোর্ট ভেঙে গেছে, এবার আমি বায়ে ঢুকি বা সেল এন্ট্রি নেই। ব্যাপারটা মোটেও এরকম না। আপনাকে বুঝতে হবে সাপোর্ট এবং রেসিস্ট্যান্স একটা জোন নিয়ে তৈরি হয়। তো এইখানে যদি আমরা ধরি, আমিও এখানে একটা 3 পিক্সেলের হরিজন্টাল লাইন ড্র করছি, বাট এখানে একটা জোন আকারে এই সাপোর্টটা হবে। এই যে রেড কালারের শ্যাডো জোনটা দেখতে পাচ্ছেন, মূলত এই নির্দিষ্ট এই পুরো জোনটা মিলিয়ে কিন্তু এখানে একটা সাপোর্ট জোন ক্রিয়েট হয়েছে। উপরের ক্ষেত্রেও যদি আমি এরকম ড্র করি, আমরা এইভাবে পেয়ে যাব। অর্থাৎ এই পুরো রেড কালার শ্যাডো এরিয়াটা ভেঙে যদি মার্কেট নিচে আসে, সেই ক্ষেত্রে আমরা এটাকে বলতে পারি যে এখানে একটা ক্লিয়ার ব্রেকআউট হয়েছে, অর্থাৎ এই জোনটা মার্কেট ব্রেক করছে। ক্লিয়ার? তো আমার মনে হয় আপনারা অনায়াসে বুঝতে পারলেন সাপোর্ট এবং রেসিস্ট্যান্স জোন কিভাবে তৈরি করতে হয়, কিংবা এইটা কিভাবে ড্র করে বের করতে হয়। তারপরে আমরা যেটা আসবো, যে নতুনদের ক্ষেত্রে আরও অনেক নতুন ট্রেডারের তো আসলে অনেক প্রশ্ন, তো এরকম প্রশ্ন থাকবে, এটাই স্বাভাবিক, নতুন অজানা মনে অনেক প্রশ্নই থাকে। তো সাপোর্ট এবং রেসিস্ট্যান্স জোনকে আমরা আসলে বলে থাকি যে এটা একটা বর্ণমালার মতো, সরেয় সরায়া বা এই টাইপের মতো। মানে এইটা হচ্ছে আপনি একদম ফরেক্স ট্রেডিংয়ের শুরু থেকে মৃত্যুর আগ পর্যন্ত আপনার এইটা লাগবে। অর্থাৎ আপনি যত বড় ট্রেডার হন নাই কেন, আপনাকে সাপোর্ট এবং রেসিস্ট্যান্স জোন ছাড়া আপনি কখনোই কিনা ট্রেড করতে পারবেন না। এটা আপনার সবসময় প্রয়োজন পড়বে। তো নতুনদের ক্ষেত্রে যে প্রশ্নটা আসবে, নতুনরা হয়তো প্রশ্ন করবেন কমেন্ট বক্সে এরকম, যে ভাইয়া সাপোর্ট এবং রেসিস্ট্যান্স জোন কি একটা আঁকাইলেই চলবে, যে আমি একটা জোন আঁকাইলাম আর ওটা দিয়ে ট্রেড করলাম? না, ব্যাপারটা এরকম না। সাপোর্ট এবং রেসিস্ট্যান্স জোন আপনার একের অধিক হবে।
কখনোই একটি দুটি সাপোর্ট রেসিস্ট্যান্ট জোন দিয়ে আপনি মার্কেটে ট্রেড করে সফল হতে পারবেন না। অনেক সাপোর্ট রেসিস্ট্যান্ট জোন ক্রিয়েট হবে, ছোট এবং বড়। তো ছোট বড় যেটা বলতেছি যে মার্কেট কোথাও কোথাও হয়তো একটু রিয়েক্ট করছে, অল্প একটু সেই জোনগুলোকে তার মার্কেট টাচ করছে, সেগুলো একটু মানে ল লেভেলের সাপোর্ট রেসিস্ট্যান্স লেভেল হবে। আবার কোথাও দেখবেন যে অনেক স্ট্রং আকারে বারবার একই প্রাইজে হিট করছে, ভাঙতে পারে নাই, ওগুলো একটু স্ট্রং হবে। তো আমরা যদি একটু বোঝার চেষ্টা করি যে এখানে দেখুন আমরা নিচে তো দুইটা সাপোর্ট এবং রেসিস্ট্যান্স জোন ড্র করলাম, এখানে কিন্তু আমরা একটা রেসিস্ট্যান্স জোন আমরা দেখতে পাচ্ছি। দেখুন আমি কিন্তু মূলত এই দুইটা পিক পয়েন্ট, অর্থাৎ এই দুইটা পিক পয়েন্ট ধরে কিন্তু আমি কি করলাম, আমি হচ্ছে একটা রেসিস্ট্যান্স জোন আমি হচ্ছে ড্র করলাম। কিন্তু আপনি লক্ষ্য করলে দেখবেন মার্কেটটাকে যখন এদিক থেকে এদিকে এসে ট্রেড করতেছিল, সেম এই জায়গায় এসে কিন্তু সেম প্রাইজে হিট করে মার্কেটটা আবারও রিভার্স করে নিচে চলে আসছে। মজার বিষয়টা দেখছেন এখানে কিভাবে কাজ করে, যে আমি কিন্তু লক্ষ্য করে দেখুন আমি এখানে এখানে দুইটা পিক পয়েন্ট দিয়ে আমি এই দুইটা পিক পয়েন্ট দিয়ে কিন্তু এখানে রেসিস্ট্যান্স জোন আমি ড্র করছি। কিন্তু মজার বিষয়টা দেখেন মার্কেট সেম প্রাইজে, মার্কেট এদিক থেকে ট্রেড করে এদিক থেকে আসে, কিন্তু এইখানে মার্কেট সেম প্রাইজে হিট করে আবারও কিন্তু সে ডাউনে চলে আসছে। তো এইটাই হচ্ছে সাপোর্ট এবং রেসিস্ট্যান্স জোনের মজা। আপনি যদি সঠিকভাবে সাপোর্ট এবং রেসিস্ট্যান্স জোন ড্র করতে পারেন তাহলে অনায়াসে আপনি বাই এবং সেল করার সিদ্ধান্ত নিতে পারেন। তো দেখেন আপনি যদি দেখলেন যে এখানে একটা মজা, এখানে একটা কথা বলে রাখা ভালো, ফরেক্স মার্কেটে এটি ইতিহাসের পুনরাবৃত্তি বারবার ঘটে। সো আপনি যখন আপনার মার্কেট ধরেন সাপোজ এখন যেই প্রাইজে ট্রেড করতেছে এইখানে আপনার কোনো কাজ নেই, মার্কেট এই মুহূর্তে ট্রেড করতেছে 1.071 এই প্রাইসটাতে। এইখানে আপনার আসলে অ্যানালাইসিস করার মতো কিছু নেই, আপনি এই প্রাইজে বাই নেবেন না সেল নেবেন এইটা বোঝার জন্য আপনাকে চলে যেতে হবে ইতিহাসের দিকে। ইতিহাস কি, মার্কেট আগে কোথায় কোথায় প্রাইজে বাধাপ্রাপ্ত হয়েছে, আগে কোথায় কোথায় মার্কেট রিয়েক্ট করছে, আমাদের খুঁজে বের করতে হবে সেই পয়েন্টগুলো। দেখেন এইখানে কিন্তু আমাদের একটা সাপোর্ট জোন কিন্তু আমরা দেখতে পাচ্ছি, যেহেতু মার্কেট একের অধিকবার এই জায়গাগুলো হিট করছে। তো এইখানে আমরা একটা পয়েন্ট দেখতে পেলাম। হ্যাঁ, আমরা এই দিকটায় আমরা বোঝার স্বার্থে আমরা চার্টগুলোকে এখন অতীতের ইতিহাস দেখে দেখে আমরা হচ্ছে গিয়ে এখন সাপোর্ট এবং রেসিস্ট্যান্স জোনগুলো আমরা ড্র করব, অ্যান্ড দেন মার্কেট ওই জায়গাগুলো কিভাবে রিয়েক্ট করে সেটা এসে আমরা এই দিকটায় মেলানোর চেষ্টা করব। তো দেখুন আমি যদি আপনাদেরকে একটু দেখাই, আচ্ছা এইখানে আমরা লক্ষ্য করি যে এইখানটায় আমরা যদি একটু লক্ষ্য করি তাহলে দেখতে পাবো যে আমাদের এই যে একটা এরিয়া রয়েছে, আমাদের এই এরিয়াতে কিন্তু একটা সাপোর্ট জোন কিন্তু আমরা দেখতে পাচ্ছি। দেখুন এই জায়গাটায় আমরা একটা সাপোর্ট জোন দেখতে পাচ্ছি। আপনাদের একটু জুম করে দেখাই। দেখুন এই জায়গাটায় মার্কেট কিন্তু একের অধিকবার প্রাইস এখানে এসে রিভার্স করছে, অর্থাৎ এই জায়গাটাকে ভাঙতে পারে নাই, আবার উপরের দিকে চলে গেছে। তো এইটার ডেটটা কত ছিল, আমরা যদি একটু ডেটের দিকে লক্ষ্য করি তাহলে আমরা দেখতে পাবো এইটার ডেট ছিল এপ্রিলের 22 তারিখ। ওকে, এখন আমরা দেখি যে এই এপ্রিলের 22 তারিখে আমরা এখানে যদি একটা সাপোর্ট জোন ড্র করে থাকি, যে এপ্রিলের 22 তারিখে আমরা অ্যানালাইসিসের স্বার্থে একটু ব্যাগে আসলাম, ব্যাগে এসে আমরা এপ্রিলের 22 তারিখে এখানে একটা সাপোর্ট খুঁজে পেলাম। খুঁজে পাওয়ার পরে আমরা এইটা ড্র করে রাখলাম, ড্র করার পরে আমরা চলে যাব রানিং মার্কেটে। মার্কেট আজকে এই মুহূর্তে যেখানে ট্রেড করছে ঠিক সেই জায়গাটায়। তাহলে আমরা এখানে দেখতে পাচ্ছি যে মার্কেট দেখুন তখন ছিল এপ্রিলের 22 তারিখ, আর আমি যখন এই মুহূর্তে ভিডিওটা তৈরি করছি সেটা হচ্ছে এপ্রিলের 26 তারিখ। কিন্তু এসে দেখেন 24 তারিখে একটা মজার ঘটনা ঘটছে। দেখেন এই জায়গাটায় সেম ওই যে আমরা রেসিস্ট্যান্স জোনটা ড্র করলাম তার আশপাশে মার্কেট 24 তারিখে এসে কিন্তু আবারও রিভার্স করছে, অর্থাৎ সেই জায়গাটাতে এসে আবারও মার্কেট ডাউন হয়েছে। তাহলে আমরা কিন্তু অনায়াসেই এই জায়গাটা থেকে একটা আমাদের যদি এপ্রিলের 22 তারিখের এই সাপোর্ট বা রেসিস্ট্যান্স জোনটা যদি ড্র করা থাকে আমাদের চার্টে,
তখন মার্কেট এখানে আসলে কিন্তু খুব অনায়াসেই কিন্তু আমরা বাই করব না সেল করব সেই সিদ্ধান্ত কিন্তু আমরা নিয়ে ফেলতে পারি। তাহলে দেখুন এবার যদি আমরা এই যে সাপোর্ট রেজিস্ট্যান্স জোন ড্র করলাম, এখান থেকে কিন্তু আমরা খুব সহজেই আমরা বাই করব না সেল করব সেই সিদ্ধান্ত কিন্তু আমরা নিতে পারি। আপনারা দেখেন এইখানেও কিন্তু আমরা একটা সাপোর্ট জোন আমরা কিন্তু পাই। কিভাবে পাই? আমরা পূর্বের ইতিহাস ট্র্যাক করে করে আমরা বেশ কিছু রেসিস্ট্যান্স এবং সাপোর্ট জোন পেয়ে গেলাম। এখন এই জায়গা থেকে আমাদের ট্রেডিং প্ল্যানটা হওয়া উচিত এইরকম। আমি একটু যদি আপনাদের সংক্ষেপে বোঝানোর চেষ্টা করি, দেখুন যে এইখানে যেই জায়গায় মার্কেটটা অবস্থান করছে ঠিক এইখানে আমাদের বাই এবং সেল করার কোনো ওয়ে মানে হয় না, কারণ এই জায়গাটা আমরা একটু মিডল পয়েন্টে রয়েছে। এখান থেকে মার্কেট আপও হতে পারে অথবা ডাউনও হতে পারে। তো এইখান থেকে আমরা যদি বাই এবং সেল করার সিদ্ধান্ত নিই সেই ক্ষেত্রে আমাদের লস লাভ উভয়ই হতে পারে। তাহলে আমরা কি করব? আমরা অপেক্ষা করব যদি মার্কেটটা ঠিক এইভাবে ট্রেড করে, যদি এখানে যে আছে মার্কেট যদি এখান থেকে নিচে চলে আসে, তাহলে আমরা ঠিক এই জায়গাটায় অপেক্ষা করব। এখান থেকে আমরা কি করব? একটা বাই এন্ট্রি নিব। বাই এন্ট্রি নিলে আমাদের টার্গেট কোথায় হবে? উপরের রেসিস্ট্যান্স জোন পর্যন্ত। হ্যাঁ, তো এই জায়গাটায় গেলে আমরা কি করব? বাই এন্ট্রিটা ক্লোজ করে প্রফিটটা আমরা নিয়ে নেব। রাইট। এখন আমরা যদি এখানে বাই এন্ট্রি দিই তাহলে আমাদের টেক প্রফিটটা হবে এই জায়গায় এবং আমাদের স্টপ লসটা হবে এই সাপোর্ট জোনের একটু নিচে। সেই ক্ষেত্রে আমাদের যদি স্টপ লসটা হিট করে তাহলে আমাদের খুব বেশি লস হবে না, কিন্তু মার্কেট যদি এই সাপোর্ট জোনের রেশিওটা ফলো করে মার্কেট যদি পুনরায় আবার রিভার্স হয় সেই ক্ষেত্রে কিন্তু আমরা বড় ধরনের একটা প্রফিট পেয়ে যাব। আর যদি ব্যাপারটা এরকম হয় যে যেহেতু এখন মার্কেটটা এই জায়গা থেকে যদি আমরা লক্ষ্য করি একটু বুলিশ ট্রেন্ডে রয়েছে, সেই ক্ষেত্রে আমরা কি করব? যদি অপেক্ষা করি যে না আমরা যদি এইভাবে করি যে মার্কেট যদি উপরে যায়, উপরের দিকে গেলে আমরা অপেক্ষা করব যে এইখানে গিয়ে মার্কেট এই রেসিস্ট্যান্স জোনটা ব্রেক করে কিনা সেটা আমরা বোঝার চেষ্টা করব। এই জায়গাটায় আমরা রেসিস্ট্যান্স জোন ব্রেক করলো কিনা আমরা কীভাবে বুঝবো? যদি মার্কেটটা এখানে গিয়ে ক্যান্ডেলটা ঠিক এই রেসিস্ট্যান্স জোনের নিচে তৈরি করে তাহলে আমরা বুঝবো যে এই উপরের রেসিস্ট্যান্স জোনটা মার্কেট ব্রেক করে নাই, অর্থাৎ আবারও ডাউন হবে। আর যদি ব্যাপারটা এরকম হয় না যে সরাসরি উপরে চলে গিয়ে ক্যান্ডেল উপরে তৈরি করলো, তাহলে আমরা বুঝলাম যে রেসিস্ট্যান্স জোন মার্কেট ব্রেক করে ফেলছে। তাহলে আমাদের এখানে আর কোনো সেল এন্ট্রি নেওয়া যাবে না, আমাদের পরবর্তী এখানে টার্গেট হবে নেক্সট রেসিস্ট্যান্স জোন পর্যন্ত। অর্থাৎ এখান থেকে আমরা একটা বাই এন্ট্রি করব, টার্গেট দিতে পারি নেক্সট রেসিস্ট্যান্স জোন পর্যন্ত, স্টপ লস থাকবে এইটার নিচে। আর যদি আমাদের মার্কেটটা এখানে গিয়ে ক্যান্ডেলটা যদি এই রেসিস্ট্যান্স জোনের নিচেই ক্রিয়েট করে তাহলে এখান থেকে আমরা একটা সেল এন্ট্রি অনায়াসে নিয়ে নেক্সট সাপোর্ট লেভেল পর্যন্ত কিন্তু আমরা অনায়াসে একটা টার্গেট সেট করতে পারি। অথবা এখান থেকে যদি আপনারা লক্ষ্য করেন যে এই এরিয়াতেও একটা ছোট্ট করে সাপোর্ট রয়েছে, সেক্ষেত্রে আমরা এই লেভেল থেকে সেল এন্ট্রি করে এখানেও কিন্তু আমরা একটা টেক প্রফিটের টার্গেট দিয়ে দিতে পারি। ঠিক এইভাবেই আমরা মার্কেটের পিছনের ইতিহাস ঘেটে সেখান থেকে আমরা মার্কেট পিছনে কোথায় কোথায় বাধাপ্রাপ্ত হয়েছিল, কোথায় কোথায় আমাদের সাপোর্ট এবং রেসিস্ট্যান্স জোন রয়েছে, ওই জায়গাগুলো ট্রেক করে কিন্তু আমরা রানিং মার্কেটে আমরা ঠিক কী সিদ্ধান্ত নিব, বাই করব না সেল করব, এবং বাই করলে তার আমাদের প্রফিট টার্গেট কোথায় সেট করব এবং আমাদের লস টার্গেটটা কোথায় সেট করব তা কিন্তু অনায়াসেই কিন্তু আমরা এইভাবে অ্যানালাইসিস করে বের করে ফেলতে পারি। ভিডিও শুরুতে আমি আপনাদেরকে কথা দিয়েছিলাম যে আপনাদের ঠিক কোন অ্যানালাইসিসের প্রতি গুরুত্ব দেওয়া উচিত, আমি এই ভিডিওতে সেটাও আলোচনা করব। তো এখন আমি যদি আমার ভাষায় বলতে চাই যে আমি আমার ট্রেডিংয়ের ক্ষেত্রে আমি যা গুরুত্ব দিয়ে থাকি আমি আসলে আপনাদেরকে সেটাই বোঝাবো। এক একজনের ক্ষেত্রে তাদের থিওরি ভিন্ন হতে পারে, তবে আমারটা আমি বলতেছি, এইটা কারোর সাথে নাও মিলতে পারে, আমি জানি না সঠিক, তবে আমি সবসময় টেকনিক্যাল অ্যানালাইসিসটাকে গুরুত্ব দিয়ে থাকি। হ্যাঁ, টেকনিক্যাল অ্যানালাইসিসে আপনি ফার্স্ট প্রায়োরিটি দেবেন টেকনিক্যাল অ্যানালাইসিসের প্রতি, এবং সেকেন্ড প্রায়োরিটি আপনার থাকবে ফান্ডামেন্টাল অ্যানালাইসিসের প্রতি, এবং আপনার থার্ড প্রায়োরিটি হবে সেন্টিমেন্টাল অ্যানালাইসিসের প্রতি। আপনি যদি সঠিকভাবে টেকনিক্যাল অ্যানালাইসিস, ক্যান্ডেলস্টিক, চার্ট প্যাটার্ন, ট্রেড লাইন, সাপোর্ট, রেসিস্ট্যান্স সব কিছু বুঝতে পারেন, তাহলে আপনি 10টা এন্ট্রি নিলে কম করে হলো আপনার 6 থেকে 7টা এন্ট্রি আপনি প্রফিট অনায়াসে নিতে পারবেন। তো আমার থিওরিতে আসলে অবশ্যই আপনার টেকনিক্যাল অ্যানালাইসিসের প্রতি সব থেকে বেশি গুরুত্ব দেওয়া উচিত, পাশাপাশি ফান্ডামেন্টাল অ্যানালাইসিস। তো ভিডিওটা অনেক লং হয়ে যাচ্ছে, আমি আশা করছি আপনারা সাপোর্ট এবং রেসিস্ট্যান্স জোন সম্পর্কে সঠিক একটা ধারণা পেয়েছেন। যদি আপনাদের বুঝতে অসুবিধা হয় এই টপিকের, আমি খুব সহজ বাংলা ভাষায় ব্যাখ্যা করছি। যদি তারপরেও আপনাদের কোথাও বুঝতে অসুবিধা হয়, আপনারা যদি আমার এই ভিডিওর কোনো অংশ যদি না বুঝে থাকেন, তাহলে অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করবেন, আমি সাধ্যমতো চেষ্টা করব সেই বিষয়ে
পুনরায় ভিডিও তৈরি করার জন্য, অথবা কমেন্টে যদি টপিক ছোট আকারে হয়ে থাকে তাহলে কমেন্টেই সেটা রিপ্লাই দেওয়ার জন্য। এতক্ষণ পর্যন্ত ভিডিওটি দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনি যদি এই ধরনের ভিডিও ভবিষ্যতে আরও পেতে চান তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে রাখবেন। আজকের মতো এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।